ये क्या है? अरे माली, मुझे लगता है पहले मैं लड़का था। जरा उठो तो। सही कह रही थी। ना बेकार है। क्या कर रही हो? क्या बोल रही है ये? मतलब ये प्रेग्नेंट है? ऐसा क्यों किया? हाँ? हिम्मत कैसे हुई? मार खा। তো মুভির শুরুতে আমরা লি নামক একটি লোককে দেখতে পাই, আর সেই হচ্ছে এই সিনেমার মূল চরিত্র। আর সে তার প্রেমিক ইয়নকে বিয়ের প্রপোজ করার জন্য যাচ্ছে, কিন্তু তখনই তার মনে পড়ে যে সে আংটিটিকে ভুলে রেখে দিয়ে এসেছে। সে তাই দ্রুত আবার বাড়িতে ফিরে যাওয়ার জন্য চিন্তা করে। আর যখনই সে অসাবধানতাবশত গাড়িটা ইউটার্ন নিচ্ছিল, তখনই একটা ট্রাক ড্রাইভার তাকে ধাক্কা মারে, আর লি তখন অনেক খারাপভাবে আহত হয়ে যায়। তো এরপরে আমাদের মলি নামক একটি মেয়েকে দেখানো হয়, আর তার ভিতরে লিয়ার আত্মা ছিল। তো লি নিজেকে আয়না দেখে একদম শকড হয়ে যায়। আর তখনই সেখানে একটা মহিলা আসে, আর সে মেয়েটিকে বলে, মানে যার ভিতরে বর্তমানে লি রয়েছে, তাকে বলে তোমাকে মিস্টার আইন ডাকছে। তো এটা শুনে লি আরও কনফিউজড হয়ে যায় যে আমাকে আবার কেন ডাকলো। মানে বুঝতে পারছো যে ও হুট করে কারো শরীরে চলে এসেছে। তো ও তো যাই না, বরং ওই মেয়েটিকে আরও উল্টোপাল্টা বলে। তো হঠাৎ করে এরকম পরিবেশে পড়ে লি একদম কনফিউজড হয়ে গিয়েছে। তো এরপরে আমরা দেখি লি মিস্টার আংকের সাথে বসে কথা বলছে, আর মিস্টার আং জিজ্ঞেস করছে তুমি এখনও কিন্তু তোমার ইন্ট্রোডাকশন লেটারটা দাওনি। কিন্তু এখানে লি কিভাবে জানবে যে মলিরাজকে ইন্ট্রোডাকশন লেটার দেওয়ার কথা? তো সে মনে মনে বলতে থাকে যে আমি তো এই মেয়ের সম্পর্কে কিছুই জানি না, আমি এই মেয়ের ইন্ট্রোডাকশন দেবো কিভাবে? তো হঠাৎই মলি তখন বমি করতে শুরু করে। আর মলি মেয়ে হলেও ওর ভিতরে যেহেতু লিয়ের আত্মা রয়েছে, সে কিন্তু একটা ছেলে। সে তখন ছেলেদের টয়লেটে যায়, আর তখন ওই টয়লেটের ভিতরে একজন ছেলে মলিকে দেখে একদম শক হয়ে যায়। তো ওখান থেকে সে লজ্জা পাওয়ার পর বাইরে আসে, আর তারপর ছেলেদের মতো করে দেয়াল পার হওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই কলি নামক একটি মেয়ে সেখানে চলে আসে, আর সে বলে মলি তুমি না প্রেগনেন্ট, তোমার তো এসব করা ঠিক নয়। আর এটা শুনে লি আরও চিন্তিত হয়ে পড়ে। ভাবা যায় একে তো সে একটা মেয়ের শরীরে ঢুকেছে, তার উপর আবার সেই মেয়েটা প্রেগনেন্ট। আর আমরা কথায় কথায় জানতে পারি যে তারা দুজন বান্ধবী। তো এরপরে কলি মলি নামক ওই মেয়েটিকে বা লিকে স্টোর রুমে নিয়ে যায়, আর লি এখানে তাকে সব কিছু বোঝায়, যে বলে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তারপর আমি জ্ঞান ফিরে দেখি এই মেয়ের শরীরে রয়েছি আমি। কিন্তু কলি বলে তুমি তো প্রেগনেন্ট, তো এর জন্য তোমার মাথায় অনেক কিছু ঘুরছে। আর এর সাথে মলি নামক ওই মেয়েটি এটাও বলে যে তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু লি এটা শুনে পুরো পাগল হয়ে যায় এবং তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, এবং সে প্রমাণও দেয় যে তার আত্মাটা এই মেয়ের শরীরে চলে এসেছে। গাইস, প্রমাণটা সে কিভাবে দেয় তোমরা নিজেরাই দেখে নাও। सही कह रही थी। তো এরপরে আমরা দেখি কলি লিকে নিয়ে একটা ফরচুন টেলারের কাছে যাচ্ছে। গাইস, ফরচুন টেলার মানে হচ্ছে যারা ভাগ্য গণনা করে আর কি। আর এখানে কিন্তু আমাদের লিয়ের অরিজিনাল শরীরটাকে দেখানো হচ্ছে, মানে ওই মেয়েটিকে আর দেখানো হচ্ছে না। আর এটা শুধুমাত্র আমরা যারা সিনেমা দেখছি তারাই দেখতে পাচ্ছি। তো যাই হোক, ফরচুন টেলার সবকিছু বুঝিয়ে বলে যে কিভাবে এই আত্মাটা এই শরীরে এসেছে, আর উল্টোপাল্টা বোঝানোর পরে বলে ওকে পবিত্র পানি দিয়ে গোসল করাতে হবে। কিন্তু ওরা এটা বুঝতে পারে না যে ফরচুন টেলার জাস্ট ওদেরকে বোকা বানিয়ে টাকাটা খেলো আর কি। তো যাই হোক, এরপরে কলি আর লি সেখান থেকে হাঁটতে থাকে, আর রাস্তায় কনসার্ট দেখার জন্য সেখানে থেমে পড়ে। আর তখনই একটা মেয়েকে গিটার বাজাতে দেখে, আর ওই মুহূর্তে তার একটা নাম মনে পড়ে যায়, সেটা হচ্ছে ইয়ন। আসলে তার গার্লফ্রেন্ড ইয়ন এমনই গান করত। তো যাই হোক, এরপরে কলি ইয়ন নাম শুনে ইয়ন নামক একটা রেস্টুরেন্টে লিকে নিয়ে আসে, কারণ সে মনে করেছিল যে লি হয়তো এই রেস্টুরেন্টে কাজ করতো ফুড ডেলিভারি বয় হিসাবে। কিন্তু লি তখন বলে যে ইয়ন তো কোনো রেস্টুরেন্টের নাম নয়, ইয়ন হচ্ছে একটা মেয়ের নাম, কিন্তু সে কে এটা আমি মনে করতে পারছি না। আর তখনই কলি বলে আচ্ছা তোমার ভিতরে যে বাচ্চা রয়েছে সেটা কি ঠিক আছে? তখন লি এর উত্তরে বলে যে এটাকে তো আমি অবশ্যই অ্যাবর্শন করাবো, কারণ এই মেয়েটা একটা যুবতী, ওর এখনই বাচ্চা হলে অনেক সমস্যা হবে। আর তখনই মলির বান্ধবী কলি বলে এই বাচ্চার উপরে তোমার কোনো দাবি নেই, কারণ এই শরীরটা তোমার নয়, তো তুমি কিভাবে এটা করতে পারবে? কিন্তু তারপরেও লি ওকে বলে ওকে অ্যাবর্শন করানোই ঠিক হবে, কারণ অ্যাবর্শন না করালে তার যে ঠিক কি হবে সে কল্পনাতে দেখতে থাকে। আর এটা নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। তো যাই হোক, এরপরে আমরা মলিকে তার রুমে শুয়ে থাকতে দেখি, আর সেখানে সে একটা কাগজ পায় যার মধ্যে লেখা ছিল বিকজ আই লাভ ইউ। আর এর সাথে সে একটা আল্ট্রাসোনোগ্রামের ছবি দেখে, যেটা মলি মানে এই দেহের যে মালিক সে করেছিল। তো এটা দেখে লি বলতে থাকে কতটা গাধা হলে এইটুকু একটা মেয়ে তার নিজের জীবন নষ্ট করার জন্য একটা বাচ্চা জন্ম দিচ্ছে। আর তারপর আমরা দেখি লি দাঁড়িয়েছিল, মানে সেই লাইফটা নিতে পারছে না। আর তখনই একটা ছেলে সেখানে আসে, আর সেই ছেলেটির নাম হচ্ছে কাউ। আর সে লিয়ের কানের ওপরে একটা হেডফোন রাখে আর বলে বাচ্চার জন্য এই গানটা কেমন হবে। কিন্তু লি এখানে জানে না যে ওর পেটের যে বাচ্চাটি রয়েছে সেটার বাবা ওই। আর তারপর যখন জানতে পারে ওকে অনেক গালি দেয়, আর ওদের মধ্যে তার হাত উপরে উঠিয়ে রাখতে বলে। আর এরপর লি বলে মানে যে মেয়েটির মধ্যে লি রয়েছে আর কি,
সেই মেয়েটির দেহ থেকে লি বলে, তুমি তো নিজেই একটা বাচ্চা, অন্য একটা বাচ্চার কিভাবে খেয়াল রাখবে? কিন্তু কাউ বলে, মলি আমি পার্ট টাইম জব করব, আর এতে নিশ্চিত থাকো যে তোমার পড়াশোনায় কোনো প্রভাব পড়বে না এতে। আর লি তখন জোরে চিৎকার করতে করতে সেখান থেকে চলে আসে আর বলে, এই বাচ্চাটিকে আমি এখনই অ্যাবর্শন করতে যাচ্ছি। আর এর সাথে আমরা দেখি মলি মেয়ে হলেও তার হাঁটা চলাটা কিন্তু একেবারে পুরুষের মতো ছিল, কারণ আমরা জানি যে তার ভিতরে লি রয়েছে। তো যাই হোক, কাউ অবাক হয়ে যায় যে হঠাৎ করে মলি এত চেঞ্জ হয়ে গেল কিভাবে। আর এর সাথে সে বলে, মলি তুমি তো জানো আমি সুইসাইড করতে যাচ্ছিলাম, তুমি তো আমাকে বাঁচিয়েছিলে এবং আমাকে বাঁচানোর জন্য তুমি তো এই বাচ্চাটিকে নিয়েছো যাতে আমি এই বাচ্চার জন্য বেঁচে থাকি, কিন্তু হঠাৎ করে তুমি কেন এই বাচ্চাটিকে অ্যাবর্শন করানোর চিন্তা করছো? তো আমরা বুঝতে পারি যে এটুকু একটা মেয়ের বাচ্চা নেওয়ার পিছনে আসলে রহস্যটা কি। তো তারপরের দৃশ্যে আমরা দেখি লি বাচ্চাটিকে অ্যাবর্শন করানোর জন্য হসপিটালে গিয়েছে, আর কাউ মানে তার বয়ফ্রেন্ড এটা জেনে খুব আপসেট হয়ে যায়। আর এরপর নার্স যখন লিকে ইনজেকশন দিতে আসে তখন লিয়ের কানে অদ্ভুত রকমের একটা শব্দ ফিল হয়, আর এই কারণে সে মাটিতে বেহুশ হয়ে পড়ে যায়। আর তারপর আমরা দেখি লিয়ের আত্মা মলির শরীর থেকে বের হয়ে গিয়েছে, মানে ওই মেয়ের শরীর থেকে বের হয়ে গিয়েছে। আর সেখানে একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় যখন আমরা দেখি লিয়ের গার্লফ্রেন্ড রয়েছে ইয়ন, এবং সে একটা গানের প্রতিযোগিতায় অডিশন দেওয়ার জন্য রয়েছে। আর ওখানকার জাজের মধ্যে একজন জাজ হিসাবে আমরা লিকেও দেখি। আর ওই মুহূর্তে ইয়ন মানে ওই মেয়েটি অডিশন দেওয়ার সময় নার্ভাস হয়ে অজ্ঞান হয়ে যায়। আর ইয়নের এই অবস্থা থেকে লি তখন দৌড়ে তার কাছে আসে, আর এর মানে হচ্ছে এটা আগেকার একটা কাহিনী দেখানো হচ্ছে। আর আমরা বুঝতে পারি যে লিয়ের গার্লফ্রেন্ডের গায়িকা হওয়ার অনেক শখ, কিন্তু সে অনেক নার্ভাস ফিল করে। আর এরপর আমাদের বর্তমান সময়ে নিয়ে আসা হয়। তো এরপর যখন লিয়ের জ্ঞান ফেরে তখন মলি নামক যে মেয়েটির শরীরে ঢুকেছিল লি, সেই মেয়েটির বান্ধবী কলি তার আত্মাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে আর খুঁজে পায় না। আর ওদিকে আমরা দেখি লি বর্তমানে পাক নামক একজন গোয়েন্দার শরীরে রয়েছে। তো লি এখানে কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে তার সাথে। তো এর জন্য তার কাছে যে একটা লোক ছিল সে তাকে জিজ্ঞেস করে, ভাই আমি কে? আর তখনই সেই লোকটা বলে, স্যার আপনি এটা কি বলছেন, আপনি তো আমাদের বস। এবং এর পরের সিন আমরা দেখি লি তার অফিসে এসেছে এবং সে কম্পিউটারে বসে এ সম্পর্কে ইন্টারনেটে রিসার্চ করছে। তো সেখানে সে একটা ওয়েবসাইট দেখে যেখানে লেখা ছিল প্লিজ ডু নট ক্লিক। আর মানুষের নিয়ম তো জানোই, ওরা যেটা নিষেধ দেখবে সেটার মধ্যেই বেশি করে ক্লিক করবে। তো এরপরে সে ওটাই করে, আর ক্লিক দেওয়ার সাথে সাথে একটা 3D ভূত দেখতে পায়, আর এটা দেখে সে ভয় পেয়ে যায়। তো এরপরে আমরা দেখি তার কলিগ এসেছে এবং বলে, তুমি কি আজ বাড়ি যাবে না? কিন্তু লি তখন জিজ্ঞেস করে, আমার বাড়ি কোথায়? অ্যাকচুয়ালি বুঝতে পারছো যে লি কিন্তু আরেকজনের শরীরে রয়েছে। তো পরের দিকে আমরা দেখি লি তার কাছ থেকে খোঁজ নিয়ে তার বাড়িতে চলে এসেছে, আর বাড়িতে এসে সে দেখে তার গোয়েন্দা ফ্যামিলির সবাই ঘুমিয়েছিল। আর তারপর সে কাউকে ডাক না দিয়েই ফ্রিজে যে খাবার ছিল বিস্কুট জাতীয় সেগুলোই খেতে থাকে। আর তখনই তার গোয়েন্দা মেয়ে চলে আসে আর বলে, ঠিক আছে বাবা, তুমি এরকম খাওয়ার অভ্যাস করো, কারণ খুব শীঘ্রই তো তোমরা ডিভোর্স নিচ্ছ, আর তারপর তো তোমাকে এভাবেই খেতে হবে। তো এটা শুনে লি ভাবে, বাহ, প্রথমে একটা প্রেগনেন্ট বাচ্চা মেয়ের শরীরে আসলাম, এবার একটা আবার ভাঙা সম্পর্কের মধ্যে আসলাম যাদের আবার খুব শীঘ্রই ডিভোর্স হয়ে যাবে। তো এরপর লি মলির বান্ধবী কলিকে ফোন করে আর তাকে বলে, দেখো আমি একটা গোয়েন্দার শরীরে আছি, কিন্তু আমি কি করব কিছুই বুঝতে পারছি না, তুমি আমাকে প্লিজ সাহায্য করো। আর তখনই আমরা দেখি সেখানে ওই গোয়েন্দার মেয়ে চলে আসে। বাবা, আমি একটা মেয়ের আওয়াজ শুনলাম, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তুমি কি কোনো মেয়ের সাথে এইমাত্র মোবাইলে কথা বলছিলে? তো লি এখানে বলে যে, আমার চেহারা দেখে কি মনে হয় আমার কি কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে? আর এরপর আমরা দেখি গোয়েন্দা এবং তার স্ত্রী দুজনের হাতেই হ্যান্ডকাপ পরানো, আর তার স্ত্রী তাকে বলছে, তুমি আমার হাতে কেন হ্যান্ডকাপ পরিয়েছো? কিন্তু তখনই ওই গোয়েন্দা যার ভিতরে বর্তমানে লি রয়েছে সে বলে ওঠে, এটা হয়তো আমাদের বাচ্চাদের কাজ, ও হয়তো আমাদের আলাদা হতে দিতে চাচ্ছে না। তো লি যখনই গোয়েন্দার শরীর থেকে তার স্ত্রীর সাথে কথা বলে তখনই ওই গোয়েন্দার স্ত্রী বলে, তুমি খবরদার আমার সাথে কথা বলবে না, তুমি মোবাইলে মেসেজ করবে আমাকে। তো এটা শুনে লি অবাক হয়ে যায় যে এটা আবার কেমন রিলেশনশিপ বা কোন টাইপের ঝগড়া চলছে এই বাড়িতে। তো এরপর আমরা দেখি ওই গোয়েন্দার স্ত্রী চাবি খুঁজছে, কিন্তু সে কোথাও চাবি খুঁজে পায় না, সেজন্য সে একটা ছুরি হাতে নেয়। আর এটা থেকে লি তখন ভয় পেয়ে যায়, বলে, প্লিজ আমার হাত কেটো না, চলো আমরা আমাদের মেয়ের স্কুলে যাই, হয়তো চাবি ওর কাছেই রয়েছে। তো এরপরে তারা দুজন তাদের মেয়ের স্কুলের দিকে যায়। আর যখনই লি কলিকে দেখে, মানে প্রথমে যে মেয়ের শরীরে এসেছিল ওর বান্ধবীকে দেখে, তো সে যখন ওর দিকে অন্যমনস্ক হয়ে যেতে যায় তখনই তারা দুজন রাস্তায় যে ম্যানহোল ছিল সেটার মধ্যে তারা পড়ে যায়। আর এরপর তারা পড়ে যাওয়ার পরে সেখানে একজন লোক এসে সেটার ঢাকনা বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে যায়। তো তারা দুজন এখন নিচে ম্যানহোলে আটকা পড়ে গিয়েছে, আর ওখান থেকে বের হওয়ার যে রাস্তাটা ছিল সেটা অনেক ওপরে ছিল, আর সেখানে কোনো মোবাইলের সিগন্যালও ছিল না, যার জন্য তারা কাউকে কল করতে পারছিল না। তো তখন লি চিন্তা করে যে আমি যেহেতু এক বডি থেকে আরেক বডিতে যেতে পারি, তার মানে এ বডি থেকে আরেক বডিতে বের হওয়ার জন্য নিশ্চয়ই কোনো নিয়ম রয়েছে। তো সে তার মাথা খাটায়, আর সে ভাবে সে যদি ওই গোয়েন্দার স্ত্রীকে কিস করে তাহলে সে হয়তো এই বডি থেকে বের হতে পারবে।
তো সে গোয়েন্দা স্ত্রীকে বলে তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে একটা কিস করব। আর এটা থেকে গোয়েন্দা স্ত্রী গোয়েন্দার চুল ধরে টানতে থাকে। তুমি কি জানো না আমার ক্লোসেটার ফোবিয়া রয়েছে, আমি কিস করতে পারি না। আর তারপর আমরা দেখি পার্ক মানে যার শরীরে বর্তমানে লি রয়েছে সে তার স্ত্রীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, কারণ এখান থেকে বের হতে হবে। আর তাছাড়া তার স্ত্রীর পায়ে চোট পেয়েছে। তো কিছুক্ষণ যাওয়ার পর সে তার স্ত্রীকে একটা জায়গায় বসিয়ে দেয়। আর তখনই তার স্ত্রী বলে তুমি এত ভালো সাজছ কেন, আমাদের না খুব শীঘ্রই ডিভোর্স হয়ে যাচ্ছে। আর এই কথা শুনে পার্ক মানে যার ভিতরে বর্তমানে লি রয়েছে সে বলে আই অ্যাম সরি বাবু, আমি যা করেছি তার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দিও, আর এটা আমি মন থেকে বলছি। আর তখনই আমরা দেখি সেখানে ম্যানহোল থেকে পানি আসতে শুরু করে। আর তারপর টিভিতে দেখা যায় যে তাদের দুজনকে সমুদ্রের সাইড থেকে উদ্ধার করা হয়েছে। আর এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় সেই গোয়েন্দা এবং তার স্ত্রী বাড়িতে বসে সেই নিউজ দেখছে। আর এখানে উল্লেখ্য লিয়ের আত্মা কিন্তু এখন এই গোয়েন্দার শরীরে আর নেই, কিন্তু মাঝখান থেকে লি তাদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করে দিয়েছে। তো তাদের মধ্যে আর এখন কোনো ডিভোর্স হওয়ার কথা নয়, মানে একটা শরীর তাদের দুজনের সম্পর্ক একেবারে চেঞ্জ করে দিয়েছে। তো এরপর আমরা দেখি লিয়ার আত্মা মলি নামক যে মেয়েটির শরীরে প্রথমে ঢুকেছিল তার যে বস ছিল আঙ্ক মানে মিস্টার আঙ্কের শরীরে ঢুকেছে। সে তখন মলির বান্ধবী কলির সততা চেক করার জন্য তাকে প্রশ্ন করে তোমার বান্ধবী মলি নাকি প্রেগনেন্ট, আর তুমি নাকি ওকে অ্যাবর্শন করাতে নিয়ে গিয়েছিলে। কিন্তু কলি একথা স্বীকারই করে না। তো লি বুঝতে পারে যে কলি আসলে একটা ভালো মেয়ে, মানে তাকে বিশ্বাস করা যায় আর কি। এরপর সে প্রাণ করে বুঝিয়ে দেয় যে সে মিস্টার আঙ্কের শরীরে ঢুকেছে। তো এরপরে লি কলিকে বলে দেখো আমি একটা গোয়েন্দা শরীরে ঢুকেছিলাম, তাদের ফ্যামিলি আমি একটা শরীরের মাধ্যমে বাঁচিয়ে এসেছি। আর ওই মুহূর্তে মিস্টার আঙ্কের ফোনে একটা মেয়ের মেসেজ আসে, আর ওই মেসেজে লেখা ছিল মিট মি অ্যাট দ্য রেস্টুরেন্ট। এটা থেকে লি এবং কলি দুজনাই শকড হয়ে যায় যে মিস্টার আঙ্কেরও প্রেম আছে। তো এটা দেখে লি কলিকে বলে আমিও মিস্টার লিকে সাহায্য করব। তো এরপরে আমরা দেখি মিস্টার আঙ্ক মানে যার শরীরে বর্তমানে লি রয়েছে সেই মেয়েটির সাথে বসে ড্রিঙ্ক করছে। আর তখনই ওই মেয়েটি লিকে জিজ্ঞেস করে বা মিস্টার আঙ্ককে জিজ্ঞেস করে বলে বলো তো যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল সেদিন তুমি অনেক ড্রিঙ্ক করেছিলে, আর তারপর তুমি কি করেছিলে। কিন্তু মিস্টার আঙ্ক সম্পর্কে লি তো কিছুই জানতো না, সেজন্য সে বলে আমার কোনো কিছুই মনে নেই, তুমিই বলো। আর তখন আমরা দেখি তার গার্লফ্রেন্ড ডেকে বলে বুদ্ধু আমি তোমাকে প্রপোজ করেছিলাম, এটুকুও কি মনে নেই, আর সেখানে তুমি আমার জন্য গানও গিয়েছিলে। আর এটা শুনে লিয়ের কিছু মনে পড়ে যায়, মানে লি যেহেতু আরেকজনের দেহে রয়েছে তার দেহে থেকে কোনো তথ্য তার ভিতরে আসে বা মনে করতে পারে। তো এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় যেখানে আমরা দেখি লি পিয়ানো বাজাচ্ছে। আর লি যখন তার নিজের শরীরে ছিল তখন তার গার্লফ্রেন্ড ছিল ইয়ন, সে একটা হরিণের মাস্ক পরেছিল। আর লি তার গার্লফ্রেন্ডকে বলছে আমার সাথে তোমার ডাক্তারের কাছে যেতে হবে, কারণ তুমি এখনো তোমার ভয় কমাতে পারোনি। আর তখন তার গার্লফ্রেন্ড বলছিল আমি কিছুটা সাইকো পেশেন্ট, কিন্তু তার মানে এই না যে আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু লি অনেক বেশি ফোর্স করলে সে হসপিটালে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তো এরপর আমাদের বর্তমান সময়ে আনা হয়, আর আমরা দেখি মিস্টার আঙ্কের গার্লফ্রেন্ড তার বাড়িতে এসেছে। আর তারা দুজন অনেক বেশি ড্রিঙ্ক করেছে, বিশেষ করে তার গার্লফ্রেন্ড এত বেশি ড্রিঙ্ক করে ফেলেছে যে সেজন্য সে বাড়িতেই থেকে যায়। আর এরপর লি যখন ওয়াশরুম থেকে বাইরে আসে এবং তখন সে তার গার্লফ্রেন্ডের ব্যাগ চেক করে খেয়াল করে সেটার ভিতরে কিছু সেলস পেপার রয়েছে, আর ওটার মধ্যে মিস্টার আঙ্কের নামও ছিল। তো এখান থেকে সে বুঝতে পারে যে এই মেয়েটা শুধুমাত্র তার প্রোডাক্ট বিক্রি করার জন্য তার সাথে প্রেম করেছে, কিন্তু তারপরেও সে তাকে কিছুই বুঝতে দেয় না। সে অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করে এবং পরের দিন সকালে সেই মেয়েটির জন্য আগে থেকেই স্যুপ বানায় এবং তাকে অনেক কেয়ার করে। আর এটা থেকে ওই মেয়েটা চুপ থাকতে পারে না, সে তাকে নিজেই সত্যটা বলে দেয়। সে তখন বলে যে দেখো আমি হয়তো তোমার সাথে একটা বিজনেস ডিলের জন্য সম্পর্ক করেছিলাম, কিন্তু এখন আমি সেরকম আর নেই, আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। এরপর লিও একটা মুচকি হাসি দেয়। আর এরপর ও যখন তার গার্লফ্রেন্ডকে কিস করে তখনই লিয়ার আত্মা মিস্টার আঙ্কের শরীর থেকে বের হয়ে যায়। আর এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারি যে দুজন লোক যখন একসাথে হয়ে যায় ঠিক তখনই লিয়ার আত্মা ওই শরীর থেকে বের হয়ে যায়। এবার লিয়ার আত্মা এসেছে একজন বয়স্ক দাদির শরীরে। আর লি যখন তার নিজেকে একটা বুড়ো মহিলার শরীরে দেখে তখন সে রেগে যায়, আর তার সামনে দাঁড়ানো তার হাজবেন্ড বা দাদাকে বলতে থাকে আমাকে তোমার কি মনে হচ্ছে, বা আমাকে কি অনেক বুড়ো দেখাচ্ছে। আর তখনই দাদা বলে ওঠে তুমি আমার ফার্স্ট লাভ, তুমি এটা কি বলছো। আর তখনই লি কলিকে কল করে এবং বলে বর্তমানে আমি একটা বুড়ি মহিলা শরীরে রয়েছি। আর তখন এই হসপিটালে দুজন নার্স তার কথা শুনে হাসতে থাকে এবং বলে দাদির মনে হয় মাল্টিপল পার্সোনালিটির ডিজায়ার রয়েছে, মানে এক দেহের মধ্যে অনেক পার্সোনালিটি। তো এটা শুনে দাদি তাদের দিকে রাগের চোখে দেখে। আর এরপরে আমরা দেখি কলি লিয়ের সাথে দেখা করতে এসেছে যে বর্তমানে একটা দাদি শরীরে রয়েছে। আর তখনই দাদা তাদেরকে দেখে ফেলে আর দাদির কাছে এসে জিজ্ঞেস করে এটা কে। আর দাদি তখন বলে এটা আমার একটা নাতনি। আর তখন এই হসপিটালে দুজন বড় মানের ডাক্তার চলে আসে, আর ডাক্তাররা তখন নিজেদের মধ্যে কথা বলছিল। আর লি তখন খেয়াল করে শুনতে পারে যে তার দেহটা আসলে কোন হসপিটালে রয়েছে, কিন্তু সে যেহেতু একটা বৃদ্ধ হসপিটালে রয়েছে তাকে তার দেহ দেখতে ওই হসপিটালে যেতে হবে। তো সেজন্য সে তার হাজবেন্ড মানে দাদাকে রাজি করায়
এবং তাকে সাথে নিয়ে গাড়িতে বসতে বলে আর বলে আমাকে অমুক হসপিটালে নিয়ে যাও। তো দাদা অনেক আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল, সেজন্য দাদির অনেক রাগ হয়। আর দাদা অনেক ভয় পেয়ে জোরে গাড়ি চালাতে গিয়ে বরং তার নিজের শরীরই খারাপ হয়ে যায়। উল্টে তখন দাদাকে হসপিটালে ভর্তি করতে হয়। তো এর জন্য লিয়ের খুব রাগ হয় নিজের উপরে এবং সে অনেক পস্তায়। আর এরপর যখন দাদার ছেলে মেয়ে সেখানে আসে তখন লি দাদার কাছে বারবার ক্ষমা চায়। আর তখনই ওই দাদার মেয়ে বলে, মা তুমি কেন বাবাকে চিনতে পারছো না? আজ 10 থেকে 12 বছর ধরে তুমি বাবাকে চিনতেই পারছো না, খালি আবল তাবল বলছো। আর এটা শুনে লি বুঝতে পারে, আর এর সাথে আমরা বুঝতে পারি যে লি যে মহিলাটি শরীরে ঢুকেছিল সে একটা মানসিক রোগী ছিল। আর সে দাদাকে চিনতেই পারতো না, সে দাদাকে ফার্স্ট লাভ বলতো। কিন্তু তাদের যে বিয়ে হয়েছিল এবং তাদের বাচ্চা কাচ্চা হয়েছে এগুলো তার কোনো কিছুই মনে নেই। তো এরপরে লি দাদার লেখা ডায়েরি পড়ে, সেখানে লেখা ছিল, তুমি অনেকদিন হয়ে গিয়েছো আমাকে চিনতে পারছো না, তুমি শুধু সেই কথাই মনে করতে পারো যখন আমি তোমার প্রেমিক ছিলাম, কিন্তু এরপর যে আমাদের বিয়ে হয়েছিল এবং আমি তোমার হাজবেন্ড সে কথা তোমার কিছুই মনে নেই। আমার অনেক কঠিন অসুখ হয়েছে, আমি হয়তো খুব শীঘ্রই মারা যাব, কিন্তু মারা যাওয়ার আগে আমার একটাই ইচ্ছা, তুমি যেন অন্তত আমাকে হাজবেন্ড হিসেবে চিনতে পারো, তাহলে আমি শান্তিতে মরতে পারবো। তো এরপরে লি বুঝতে পারে যে তার আসলে ঠিক কি করা দরকার এবং সে তখন ওই দাদার কাছে যায় এবং সেই দাদির শরীর থেকে ওই দাদির হাজবেন্ডকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? মানে এই প্রশ্নটাই দাদা দাদিকে করতো। তো দাদা কোনো কিছুই বলে না। আর এরপর দাদি নিজেই উত্তর দেয়, তুমি আমার প্রথম প্রেমিক আর এর সাথে তুমি আমার একমাত্র হাজবেন্ড। তো এটা শুনে দাদা অনেক খুশি হয়ে যায় এবং বলে, শেষমেশ তুমি আমাকে চিনতে পেরেছো, আর আমি বছরের পর বছর এই দিনটারই অপেক্ষা করছিলাম। আর তখনই আমরা দেখি দাদির শরীর থেকে লিয়ের আত্মা বের হয়ে যায় আর দাদাও সেখানে মারা যায়। আর তারপর দাদি দাদার ছবি দেখে অনেক কান্না করে, মানে সে ফাইনালি দাদাকে চিনতে পেরেছে। তবে লি কিন্তু ওই দাদার শেষ ইচ্ছা পূরণ করে দিতে পেরেছিল। তো যাই হোক, এরপর আমরা লিয়ের আত্মা কাউয়ের শরীরে দেখি, যে আবার লিয়ের বন্ধু ছিল, কিন্তু লিয়ের পুরোপুরি আগের কোনো কিছুই মনে নেই। আর এখন তার অনেক কিছুই মনে পড়েছে। আর সে প্রথমবারের মতো তার নিজের দেহকে হসপিটালে দেখে, আর সে তার নিজের দেহ দেখে সে অনেকবার সেটাকে জাগানোর চেষ্টা করে। আর তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক সিনে দেখানো হয় লিয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে আশেপাশে যত লোক ছিল লিয়ের আত্মাও শুধুমাত্র তাদের বডিতেই ঘোরাফেরা করছিল। তো এরপর আমরা দেখি লি তার নিজের বাড়িতে গিয়েছে এবং সে তার সব জিনিসপত্র দেখে, আর বাড়ির ভিতরে গিয়ে তার গার্লফ্রেন্ড ইয়নের সাথে কাটানো মুহূর্তগুলো দেখে তার সবকিছু মনে পড়ে যায়। আর তখনই তার মনে হয় সে তার গার্লফ্রেন্ডের জন্য একটা গান লিখেছিল। আর তারপর সে কলিকে কল করে আর বলে, তুমি আমার গার্লফ্রেন্ডের কাছে যাবে আর বলবে তুমি আমার বাড়ি ক্লিন করতে এসেছিলে আর তখন তুমি এই গানটা পেয়েছো। তো এরপর আমরা দেখি কলি লিয়ের গার্লফ্রেন্ডকে ওই লিরিক্স বা গানের কথাগুলো দেয়, আর এর সাথে লিয়ের আংটিটাও দেখায়। আর তারপর ইয়নকে বলে, তোমার এই গানটা লিওর জন্য গাওয়া উচিত, কারণ ও খুব অসুস্থ রয়েছে আর ওর ইচ্ছে ছিল তুমি অনেক মানুষের সামনে সম্পূর্ণ ভয় ছাড়া গান গাবে। তো এরপরে আমরা দেখি ইয়ন তার ব্র্যান্ড দলকে নিয়ে স্টেজে সেই গান গায় যেটা লি লিখেছিল। আর লি কিন্তু বর্তমানে লিয়ের বন্ধু কাওয়ের শরীরে রয়েছে, আর ও হচ্ছে ব্র্যান্ডের সদস্য, এবং লিয়ের গার্লফ্রেন্ড যে গান গাচ্ছে সেখানে কিন্তু সে পিয়ানো বাজাচ্ছিল। তো ইয়ন লিয়ের লেখা গান খুব ভালো করে গায়, মানে যত সুন্দরভাবে লি গানটি লিখেছিল একদম ততটুকু সুন্দরভাবেই লিয়ের গার্লফ্রেন্ড ওই গানটিকে গাইতে পারে। তবে গান গাওয়াটা তো বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে লিয়ের গার্লফ্রেন্ড ভয় কাটিয়ে উঠতে পেরেছে। আর এটা থেকে লি কলির দিকে তাকিয়ে তাকে থ্যাংক ইউ বলে আর বলে, তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে হয়তো আজকে আমার ইয়নের কথা মনেই পড়তো না। তো কলি সবকিছু দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। আর এবার আমরা দেখি লিওর আত্মা কাউর শরীর থেকে বের হয়ে যায়। আর এরপর আমরা দেখি মলি, আবার ওই গোয়েন্দা পার্ক এবং মিস্টার আং, এমনকি দাদি এবং ওই কলি সবাই তখন লিয়ের গার্লফ্রেন্ডের কনসার্টে এসেছে এবং সেখানে সবাই অনেক খুশি ছিল। আর ওই জায়গায় মলির বাচ্চাকেও আমরা দেখি, মানে সে বাচ্চাটাকে জন্ম দিয়েছে। আর ওই গোয়েন্দা তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে এসেছে এবং তারা অনেক খুশি ছিল। আর ওই গোয়েন্দার যে বাচ্চাটিকে আমরা মেয়ে মনে করেছিলাম এখন দেখি সে ছেলে হয়ে গিয়েছে, মানে তার চুল বড় ছিল আর কি। আর এরপরে আমরা লিকেও দেখি যে কিনা তার সম্পূর্ণ শরীরে ফিরে এসেছে, মানে ওর আত্মাটা শেষমেশ ও শরীরেই ঢুকেছে এবং সে কলির সাথে বসে রয়েছে এই কনসার্ট এনজয় করার জন্য। এবং কলি তাকে বলছে যে তুমি ইয়নকে বিয়ে করে আমাদেরকে একদম ভুলেই গিয়েছো, একটা কলও করো না, অথচ তুমিই বলেছিলে যে আমি যদি না থাকতাম তোমার হয়তো ইয়নের সাথে দেখাই হতো না। আর এটা শুনে লি তখন হাসতে থাকে। আর এর সাথেই মুভিটা এখানে শেষ হয়ে যায়। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা এন্ড টেক কেয়ার।